হুম, তুমি কি ভেবেছো তোমার মাকে সারা জীবন রান্না করাবে? এই হলো আসল ফ্যামিলি ড্রামা। তাহমিদ মাথায় হাত দিল, আর কিছু বলল না। যে যার মতো ব্রেকফাস্ট করছে। অনি কফি খেতে গিয়ে কাপ উল্টে দিল। পুরো কফি গিয়ে পড়ল নীলার শাড়িতে। নীলা রাগে চিৎকার করে বলল, এই অনি, আমার শাড়ি নষ্ট করে দিলি যে। আল্লাহর কসম কফি নয়, এটা আমার ভালোবাসা আপু। ভালোবাসা যদি এত গরম ডালিস, তাহলে ভালোবাসার মানুষ পুড়ে। নাস্তা শেষ করে এবার নাদিবা আর ইয়েন একসাথে গান ধরল। রেলগাড়ি রেলগাড়ি ছুক 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 যাই রে। গান শুনে পুরো কামরায় হাততালি দিতে লাগলো। তাহমিদ আবার বলল, এইবার তোদের গান শুনে ভূত নাচতে আসবে। এভাবেই মজা, হাসি, খাওয়া দাওয়া আর খুনসুটি করে সকালের ব্রেকফাস্ট শেষ করলো সবাই। এবার ট্রেন ছুটছে পাহাড়ের দিকে। সামনে শুরু হবে আসল অ্যাডভেঞ্চার, কালকা পৌঁছানো আর পাহাড়ি ট্রেনের ভ্রমণ। 16 ঘন্টা জার্নি করে সবার ব্যাটারি লো হয়ে গেছে। সবার এই অবস্থা দেখে গালিব বলে উঠল, এই 16 ঘন্টার জার্নি তোমরা সবাই তো একেবারে। কিছুক্ষণ পর গালিব মোবাইল বের করে হেডফোন লাগিয়ে হঠাৎ গুনগুন করে স্পিয়ারিংয়ে গান শুরু করে মুহূর্তেই ট্রেন ভরে গেল এনার্জিতে। গালিব সবার মাঝে দাঁড়িয়ে গাইতে শুরু করে। প্রথমে একটু হালকা সুরে করে, পরে গলা ছেড়ে গাইতে থাকে। চোখে দুষ্টু ঝিলিক, হাতে তালের ঠোকা। জিসান গিটার প্রেমী ছেলেটা টেবিল সাজিয়ে গালিবকে ব্যাকবিট করে দিল। ভাই একেবারে কনসার্ট বানিয়ে ফেলিয়াস। অনি নিজের পানির বোতল দিয়ে ড্রমসের মতো বাজাতে শুরু করলো। মুখে পুরো মজা। নিলয় আর নীলা দুজনে জুটি বেঁধে কোরাসে ঢুকে গেল। নীলার কণ্ঠে মিষ্টি সুর, নিলয় তার সাথে তাল মিলাচ্ছে। আদিবা মজা পেয়ে হালকা নাচ শুরু করে দিল। ছোট্ট ঘুরে গিয়ে বলল, গালিব আঙ্কেল একদম কনসার্টের মুডে আছে। রিহানা বসে বসে সব কিছুই এনজয় করছে। আর মুলান উঠে দাঁড়িয়ে ট্রেনের করিডোরে নাচতে শুরু করলো। মুলান একটু ওভার অ্যাক্টিং ভঙ্গিতে মাইক ধরার মতো করে অভিনয় করে রিহানা হেসে হেসে গান ধরছে। ইয়েন প্রথমে মুখ গম্ভীর, কিন্তু সবাই তাকে টেনে তুলল। শেষে সেও হাততালি দিয়ে তাল মিলালো। জাবিন আর আসিফ তারা চুপ করে বসে থাকতে না পেরে হঠাৎ স্টেপ কপি করে মজার নাচ শুরু করলো। সবাই হেসে কুটোপুটি। তাহমিদ আলিশা গানটা যখন তুঙ্গে, তাহমিদ ধীরে ধীরে আলিশার হাত ধরে টেনে নিয়ে যায় দরজার কাছে, যেখানে বাতাস ভেসে আসছে। দেখ, বাইরে পাহাড়ের ট্র্যাক, এই মুহূর্তে শুধু তুই আর আমি। এমন রোম্যান্স শুধু ট্রেনের দরজাতেই সম্ভব নাকি? দুজনেই গানের তালে আস্তে আস্তে দুলে ওঠে। আলিশার চুল উড়ে গিয়ে তাহমিদের মুখে লাগে। তাহমিদ সেটাই আলতো করে সাজিয়ে দেয়। তাদের দুজনের চোখের দিকে তাকাতেই গানের সুরটা যেন আরও গভীর হয়ে ওঠে। সবাই হাততালি দেয়। তাদের এই ফ্যামিলি ট্যুর যেন সবার বোরিং জার্নিটা সুন্দর করে দেয়। সবাই হেসে গড়াগড়ি খায়। গালিব ঘাড় বাঁকিয়ে সবার উদ্দেশ্যে বলে, এবার 16 ঘন্টার জার্নি কি আসলেই বোরিং? না। ট্রেনের করিডোরে প্রতিধ্বনিত হতে থাকে হাসি, সুর আর ভালোবাসার উচ্ছ্বাস। সবাই তখন ক্লান্ত হয়ে হাসাহাসির পর একটু শান্ত হয়ে গেছে। কেউ বই পড়ছে, কেউ গান শুনছে, কেউ আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে। নাদিবা চুপচাপ নিজের সিটে বসে আছে, কিন্তু চোখ গোপনে খুঁজছে ইয়েনকে। ইয়েন দরজার পাশে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে। নাদিবা হঠাৎ উঠে দাঁড়িয়ে পানি আনার অজুহাতে বের হলো। চলে গেল দরজার দিকে, যেখানে ইয়েন দাঁড়িয়ে আছে। একাই দাঁড়িয়ে আছো কেন ভাইয়া? আরে তুই এখানে, আমি ভেবেছিলাম তুমি আমাদের সাথে আড্ডায় ব্যস্ত। আড্ডা শেষ হয়েছে অনেক আগেই, এখন আমি শুধু একটু শান্তি চাইছিলাম। ট্রেনের দরজা খোলা, ঠান্ডা হাওয়া দুজনের চুল উড়িয়ে দিচ্ছে। কথা থেমে গিয়ে কিছুক্ষণ দুজনেই শুধু দৃশ্য দেখছে। হঠাৎ নাদিবা নিচু স্বরে বলে, ইয়ান ভাইয়া, সবাই তো আপনাদের শুধু জ্বালায়, মজা নেয়, কিন্তু আমি কখনো হাসি না। খেয়াল করেছেন কখনো? হ্যাঁ, খেয়াল করেছি। তুমি কেন
হাসো না। কারণ আমার ভালো লাগে না সবাই মজা করে, আর আমি ভিতরে 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 কি? কিছু না, সব কথা বলে না, হৃদয়ের কিছু কথা বুঝে নিতে হয়। ইয়ান কয়েক সেকেন্ড কিছু বলতে পারে না, তারপর আস্তে করে বলে, তুমি জানো আমি কতটা সিরিয়াস মানুষ, কিন্তু তোমার চোখে তাকাতেই আমার হার মেনে যেতে হয়। নাদিবার গাল লাল হয়ে ওঠে। সে হঠাৎ হাত বাড়িয়ে হাওয়ার ঝাপটা সামলানোর ভান করে, আর সেই হাত আলতো করে ছুঁয়ে যায় ইয়েনের হাতে। ইয়েন হাত সরায় না, বরং আঙুলের ডগায় ধরে রাখে নাদিবার হাত, চোখে চুপচাপ প্রতিশ্রুতি। ঠিক তখনই করিডোরে রিহানা আর মুলানের আওয়াজ। ইয়েন ভাই, কোথায় গেলি? আবার কিছু লুকাচ্ছিস নাকি? ইয়েন রাগ এর চোটে যত রাজ্যে চাইনিজ গালি আছে সব দিয়ে দিল। ইন্ডেন, বেকার ডিম, জিও জিও, ছোট শুকর ছানা, বিন এক্সিং, বোকা ভাল্লুক, ইউপি, তরমুজের খোসা, মেইন টিওজিং, রাতের ভূত, এক্সিও বিন মায়ো, বোকা বিড়াল। ইয়েনের এই সব গালি শুনে নাদিবা হেসে কুল পায় না। নাদিবা তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়, গম্ভীর মুখ করে দাঁড়ায়। ইয়েন হালকা হেসে ফিসফিস করে, এটা আমাদের সিক্রেট, ঠিক আছে? শুধু আমাদের। ট্রেন ছুটছে পাহাড়ি অন্ধকারের ভেতর দিয়ে, বাইরের হাওয়া আর গর্জন করছে, আর ভেতরে দুজনের হৃদয়ে ধুকপুকানি একসাথে বাজছে। দীর্ঘ 36 ঘন্টার ক্লান্তিকর ট্রেন জার্নি শেষে সকাল 11টার দিকে ট্রেন পৌঁছালো কালকা স্টেশনে। সবার চোখ মুখ কেমন ভ্যাম্পায়ারের মতো হয়ে গেছে, লাল চোখ, ফ্যাকাশে মুখ, চুলগুলো ঝড়ের পরের গাছের মতো এলোমেলো। গালিব সবার উদ্দেশ্যে বলল, মাই ফ্যামিলি, 36 ঘন্টা জার্নি করে সবাই অনেক টায়ার্ড, তাই আমি স্টেশনের পাশেই একটা সুন্দর রিসোর্ট ভাড়া করে ফেলেছি। আজকে আমরা রেস্ট করব, তারপরে কালকে টয় ট্রেনে করে সিমলাতে যাব। সবাই ইয়েস বলে চিৎকার করলো, কিন্তু সবার গলার আওয়াজও ক্লান্তির কারণে স্লো মেশিনে শোনালো। পাপা, এখান থেকে রিসোর্ট কত দূরে? স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটার পথ, মাই সান। তাহমিদ আর কিছু না বলে হেঁটে হেঁটে গালিবের বলা অনুসারে আগে আগে রিসর্টে গিয়ে রুমে ঢুকেই শাওয়ার নিয়ে নিল। তারপর হালকাকে চোখে আরিশাকে বলল, এখন আমাকে কেউ বিরক্ত করলে আমি চাইনিজ ভাষায় গালি দেব। আমার এত শখ জাগেনি, আর কেউ চাইনিজ ভাষায় গালি দিলে আমিও বাংলা ভাষায় গালি দেব। বলে দিলাম, আমি কিন্তু জয় আমিরের ফ্যান। আমার মা জায়ান কৃতিকের ফ্যান, সো সাবধান করে দিলাম, নাইলে ইংলিশ চাইনিজ দুই ভাষায় গালি খাবি। বলেই আরিশার গা এলিয়ে মিনিট 5 মধ্যে ঘুমের ঘোরে চলে গেল। অন্যদিকে গালিব আর তুবা রুমে ঢুকলো। তুবা সঙ্গে সঙ্গে শাওয়ার নিতে গেল। গালিব বিছানায় শুয়ে মোবাইলে নিউজ পড়তে পড়তে বলল, সুইটহার্ট, একটু দাঁড়াও, আমিও আছি। তোমার কি এই রোম্যান্স কথাও শেষ হবে না? এই বডি এখনো বড় হলো, মাইন্ড এখনো ইয়াং, তাই প্রথমে রোমান্স, তারপরে অন্য কিছু। তুবা রাগের দৃষ্টিতে গালিবের দিকে চেয়ে বলল, এখন যদি রোম্যান্স করতে যাও, কাল ট্রেনের বদলে না অ্যাম্বুলেন্স ডাকতে হয়। আরিশা শাওয়ার শেষ করে বের হয়ে দেখে তাহমিদ খালি গায়ে শুয়ে আছে। ঘুমের মধ্যে কতটা মায়াবী লাগছে তাহমিদকে। এই দৃশ্য আরিশার দেখা হয় না, কারণ তাহমিদ সকালে উঠে জগিং করতে চলে যায়। সেই সময় আরিশা গভীর ঘুমিয়ে থাকে। এই যে এত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কালকে ট্রেনে 5 ঘন্টা কিভাবে কাটাবে আল্লাহই জানে। রাগী ভূত একটা। তাহমিদ ঘুমের ভেতরেই বিড়বিড় করলো, বলল, আমি রাগী ভূত। আরিশা ভয় পেয়ে তাহমিদ দিকে বালিশ ছুঁড়ে মারল আর দৌড় দিল বাইরে। নাদিবা আর নীলা ডাবল রুমে গেল। নীলা বলল, আমার চুলের অবস্থা দেখেছিস? পুরো ব্রোমস্টিক। তাহলে রাতে ভূতের সিনেমা শুটিং করতে পারবা আম্মু? চুপ, চুল শুকানোর হেয়ার ড্রায়ারটা এদিকে দে। তুমি রবে নীরবে? এর জন্যই তোর আব্বুকে বলেছিলাম আগে বিয়েটা দিয়ে দিই, তাহলে ঝামেলা হবে না। বিয়ে মানে কার বিয়ে আম্মু? আমার
বডি ব্যথা করছে, কেউ যদি আমাকে হুট আঙ্কেল মেসেজ দিত। সে সময় নিলয় গলা খাঁকিয়ে দিয়ে রুমে ঢুকলো। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। এইসব চিন্তা বাদ দিয়ে আগে ফ্রেশ হয়ে নাও। ভুলে যেও না তুমি পরীক্ষা দিচ্ছ, একটা ভুল হইলে বিয়ে ক্যান্সেল। সরি আঙ্কেল, আব্বু, আমি মজা করে এই কথাটা বলে ফেলেছিলাম। আঙ্কেল, আব্বুটা কি বাপ? মানে আপনি তো এখনো আমার শ্বশুর হননি, তাই আঙ্কেল আব্বু বলছি। অন্যদিকে জিসান আর অনি অন্য একটা ফ্যামিলি রুমে। জিসান রুমে ঢুকে বলল, আমি আগে খাই তারপর ঘুম। তোমার কি খাওয়া আর ঘুম ছাড়া দুনিয়া আর কিচ্ছু নেই? কেন রাঙ্গাবো, তুমি কি এখন রোম্যান্স করার মুডে আছো? আমি তো ভাবলাম 36 ঘন্টা জার্নি করে তোমার সব এনার্জি শেষ হয়ে গেছে, তাই কিছু বললাম না। অনি রাগ করে বালিশ ছুঁড়ে মারল, কিন্তু ক্লান্ত হয়ে পড়ে জিসানের কথায় নিজেই হেসে দিল। জিসান এই হাসি দেখে অনির দিকে এক নজরে তাকিয়ে আছে। তারপরে অনিকে ফ্লাইং কিস দিয়ে বলল, রাঙ্গাবো, তোমার হাসি দেখে মনে হয় এখনো কিন্ডার গার্ডেনের বাচ্চা তুমি। সবাই শাওয়ারের পর সরাসরি ঘুম। কেউ হালকা খেয়ে শুয়ে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল হলো। রিসর্টের পুরো ফ্লোরটা যেন সাইলেন্স জোন, শুধু সবার নাক ডাকার সিম্ফনি বাজছে। বিকেলের দিকে সবাই ফ্রেশ হয়ে বের হতে প্রস্তুতি নিচ্ছে। গালিব লবি থেকে ডাক দিল সবাইকে। চলো সবাই, কালকার ফ্রেশ বাতাসে হাওয়া খাইয়া। সবাই বের হওয়ার জন্য প্রস্তুতি নিল। তাহমিদকে না নিলে আবার পরে বকাবকি করবে, তাই আরিশা আর ইয়েন গেল তাকে ডাকতে। তাহমিদ তখনও কম্বলের মধ্যে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। আরিশা হালকা গলায় বলল, উঠো, সবাই বের হচ্ছে। কোনো সাড়া নেই, তাই ইয়েন এসে জোরে ঝাঁকি দিল। তাহমিদ আধো ঘুমে উঠে চেঁচিয়ে উঠল। এই মাদারচো! বাংলা প্লাস ইংরেজি মিক্সড গালি দেওয়া শুরু করলো। এরপর চাইনিজে ও কানি মা বলে আবার ঘুমিয়ে পড়ল। আলিশা অবাক হয়ে চেঁচিয়ে বলল, এই ছেলে গালি দিচ্ছ যে? তাহমিদ আবার বালিশ মুড়ি দিয়ে বিড়বিড় করল। শালা ঘুমের সময় বিরক্ত করলে এটাই হবে। শব্দ শুনে নাদিবা, মুলান, নীলা, রিহানা, তুবা, গালিব, জিসান, অনি সবাই এসে দাঁড়ালো। নীলয় হেসে কাঁদ। ওরে ধূমকাতুরে তো বিশ্ব ভাষায় গালি দিতে শিখে ফেলেছে। এবার আমি আরবিতেই দেখি। ইয়া অ্যান আবেগ। জিসানের আরবি গালি শুনে সবাই থমকে গেল 1 সেকেন্ডে, তারপর হেসে গড়াগড়ি খেতে লাগলো। তাহমিদ মনে করছে মুলান আর ইয়েন ওই ভণ্ডামিগুলো করছে, তাই চোখ বন্ধ করে আবার গালি শুরু করলো। বাস্টার্ডগুলো শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না। তাহমিদ বিরক্তি নিয়ে চোখ খুলে চারপাশে সবাইকে দেখে চমকে উঠে চেঁচালো, কি হলো? কোনো গালি প্রতিযোগিতা হচ্ছে নাকি এখানে? বাবা, তুই তো গালি দিয়ে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেছিস। এখন এক কাজ কর, বাইরে চল, একটু হাওয়া খেয়ে আসি, না হলে ঘুমিয়ে আবার আফ্রিকান ভাষাও গালি দিবি। গালিবের কথা শুনে সবাই আবার হাসিতে ফেটে পড়ল। তাহমিদ আর কোনো কথা না বলে চুপচাপ ফ্রেশ হয়ে সবাইকে জয়েন করলো। সবাই একসাথে বের হলো কালকার লোকাল মার্কেট সায়েন্সের করতে। রাস্তাঘাট জমজমান, ছোট ছোট দোকান, হালকা হিমেল হাওয়া, আর চারপাশে নানা রকম খাবারের গন্ধ ভেসে আসছে। ইয়েন আর মুলান তো খাবারের দোকান দেখেই চোখ উল্টে ফেলেছে। ইয়েন প্রথম দোকানে ঢুকে গিয়ে বলল, আঙ্কেল, এই মেমোটাই করেন একদম নেক্সট লেভেলে। মুলান তখন হাতে টিক্কি চাট চোখ বন্ধ করে বলছে, উফ, এইটা না খেলে মিস। তাহমিদ দুজনকে এক নাগারে খেতে দেখে গাল ভরে হেসে বলল, তোরা দুজন তো গরু, তাই তোদেরকে যা খাওয়ানো হয় সবই তোদের কাছে টেস্টি লাগে। মুলান মুখ ভরা খাবার নিয়ে রাগ করে বলল, তুই খা না, তাহলে বুঝবি কেমন। ইয়েন ইঁদুরের মতো চোখ কুচকে বলল, তেজ, তোকে তোর পাপা হাই ক্লাস ফুড খাওয়ায়, তাই তোর পেট কুলানির প্রিন্স হয়ে গেছে। দূর থেকে গালিব তাদের দিকে হেঁটে এসে মুলান আর ইয়েনের দিকে হেসে বলল, এই দুটো খাদককে দেখে মনে হচ্ছে এরা
কালকেই নিজেদের দেশ বানাবে। একদম খাবারের দোকান খুলে বসুক, নাম হবে মুলান ইয়েন ফুড কর্নার। কাস্টমারও লাগবে না, এরা নিজেরাই সব খেয়ে শেষ করে দিবে। অন্যদিকে আরিশা আর নাদিবা একসাথে এক দোকানে গিয়ে মোমো খেতে শুরু করলো। আরিশা বলছে, এটা খেলে তো মনে হচ্ছে স্বর্গ থেকে নামা ডাম্পলিংস খাচ্ছি। নাদিবা আরেক কামড় দিয়ে মাথা নেড়ে বলল, তুই থাম, আমি 10টা অর্ডার দিলাম। যদি ভাগ করে খেতে চাস তাহলে তাড়াতাড়ি খা। দুজনের মোমো প্রেম দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খায়। আর রিহানা এক পাশে দাঁড়িয়ে মুখ ভার করে বলল, উফ, আমি তো এসব খেতে পারবো না, গন্ধ পেলেই মাথা ঘুরছে। তুবা তখন রিহানার কাঁধে হাত রেখে মায়ের মতো কণ্ঠে বলল, এইসব না খাওয়াই ভালো, মা প্রেগনেন্সিতে মশলাদার জিনিস শরীরের জন্য ঠিক না। তাহলে আমি কি এখন শুধু বাতাস খাবো? না না, তুই ম্যাগি খাইতে পারিস। এখানে পাহাড়ি ম্যাগির টেস্ট নাকি একদম লেভেল আপ। গালিব ওই দিক থেকে এদিকে এসে মজা করে যোগ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ওদের ম্যাগি খেলে মনে হবে যেন নোবেল প্রাইজ পাইছিস। তাহমিদ দূর থেকে পেট ধরা হাসি দিয়ে বলতে লাগলো, এইবার রিহানার প্রেগন্যান্সি ক্রেভিংস লিস্টে 1 নম্বর থাকবে পাহাড়ি ম্যাগি। তাহমিদের কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। রিহানা রাগ করে বলে, তোমরা আর মজা করিও না, আগে ম্যাগি দাও, আমাকে ক্ষুধা লাগছে। সবাই ফ্রেশ বাতাস খেয়ে এসে রিসর্টের নিচে বসলো আড্ডা দেওয়ার জন্য। তাহমিদ চারিদিকে তাকিয়ে হাই তুলে বলল, এসব আড্ডা ফাড্ডা আমার ভালো লাগে না, তোমরা বসো, আমি যাচ্ছি। তুবা আর নীলা তাহমিদের পাশে চেয়ে আছে। ইয়েন আর মুলান বসে বসে হাসছে। আর আলিশা সঙ্গে সঙ্গে চমকে তাকিয়ে বলল, কোথায় যাবে তুমি? তাহমিদ মুখ শক্ত করে বলল, রুমে তুইও চল। না, আমি যাব না, আমি আড্ডা দেবো সবার সাথে। তাহমিদ চোখ লাল করে তাকালো, কিন্তু আলিশা পাত্তাই দিল না। উল্টা মুখ ভেঙচি দিয়ে বলল, চলে যাও, আমি তো মিস করছি না। তাহমিদ রাগে গজগজ করতে করতে রুমের দিকে চলে গেল। পেছন থেকে গালিব হেসে বলল, এই ছোকরা এত রাগে আর করে না, আর এত জেলাস হোস না, নইলে তোকে আবার ডাল ভাত খাওয়াবে তোর আম্মা। তাহমিদ আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। তাহমিদ চলে যেতেই পরিবেশটা হালকা হয়ে গেল। হঠাৎ জিসান গিটারটা হাতে তুলে নিল, চোখ বন্ধ করে বাজাতে শুরু করলো। ইয়ে দিল দিওয়ানা এর টিউন। মুহূর্তে চারপাশে এক অন্যরকম রোমাঞ্চকর আবহাওয়া। নীলা চোখ বড় বড় করে বলল, ও মাই গড, জিসান, ইউ আর ক্লিন ইট। তোর আম্মু, এই গান আমারও ফেভারিট। তারপর গালিব ও জিসানের সাথে গলা মেলালো। নিলয়ও বসে থাকতে পারল না, তাল মিলিয়ে গাইতে শুরু করলো। তিনজনের কণ্ঠ মিলেমিশে একদম মঞ্চ কাঁপিয়ে দিল। তুবা, নীলা, অনি, রিহানা, জাবিন, এমনকি ইয়েন আর নাদিবা পর্যন্ত হাততালি দিতে লাগলো। মুলান হাসতে হাসতে বলল, এইবার যদি পাহাড় কেঁপে যায়, দোষ কিন্তু আমাদের না, এটার পুরো দোষ গায়কদের। পুরো লঞ্চ যেন মিউজিক কনসার্টে পরিণত হলো। আলিশা মুগ্ধ হয়ে বসে রইল, তবে মনের ভেতর হালকা খুশি। তাহমিদ মিস করলো, আমি মজা করছি। অন্যদিকে তাহমিদ বিছানায় এপাশ ওপাশ করছে, কিছুই ভালো লাগছে না, তাই উঠে ব্যালকনিতে গেল আর আরিশাকে একটা চিরকুট দিয়ে ঢিল মারল। আরিশা উপরে চেয়ে দেখে তাহমিদ আসতে বলছে, কিন্তু আরিশা বলে সে যাবে না। তাহমিদ রিকোয়েস্ট করে, কিন্তু আরিশা শোনে না। এই দৃশ্য দেখে নীলা তুবাকে ইশারা করে দেখিয়ে দেয়। তুবা প্রথমে দেখে একটু মজা নেয়, তারপরে জোরে চিল্লিয়ে বলে, তেজ, তুই না ঘুমাইতে গেলি, তাহলে এখন বাইরে কি করিস? কিছু না আম্মু, ঘুম আসতেছে না। ঘুমানোর জন্য গেলি, আবার এখন বলতেছিস ঘুম আসতেছে না। কি সমস্যা তোর? কি সমস্যা তোমরা বুঝো না, সব কথা আমাকে খুলে বলতে হবে। তো কি সমস্যা আমরা কিভাবে বলবো? বউ ছাড়া ঘুম আসে না, আড্ডা শেষ করো, আমার বউকে আমার কাছে পাঠিয়ে দাও। আরিশা তাহমিদের এমন ঠোঁট কাটা কথা শুনে জিভায় কামড় দেয়, আর বাকি সবাই হাসে। এই অসভ্য ছেলে, এসব কি বলো? হ্যাঁ, সবাই বসে আছে, তোমার লজ্জা লাগে না?
তুমি ঘরে যাও, আমি যাচ্ছি একটু পর। বুঝছি, সোজা কথায় কাজ হবে না। তাহমিদ ভ্রু কুচকে নিচে নেমে এলো। চোখ মুখ দেখে মনে হচ্ছে সে একেবারে সিরিয়াস মুডে। তাহমিদ সরাসরি গিয়ে আরিশার হাত ধরে টেনে বলল। তুবা অনি নীলা মুখ টিপে হাসছে, আর আরিশা চোখ বড় বড় করে বলল, চল এখনই আমার সাথে। আরে কি হলো, আমি তো যাচ্ছিলাম। নাদিবা মজা করে উঠে চিৎকার দিল। তুমি কি অপহরণ করতেছো নাকি? আমি কি পুলিশ ডাকবো? গালিব, জিসান, নিলয় তাহমিদের এই কাণ্ড দেখে হাসছে। গালিব চেয়ারে বসে হেসে উঠল। ফেভারিট। ওরে বাবা, বউ অপহরণ স্পেশালিস্ট তাহমিদ এন্ট্রি নিয়েছে। বাপের যেমন লজ্জা নেই, ছেলেরাও দেখি আরও বেশি লজ্জা নেই। টেস, তুই কি সিনেমার হিরো হয়েছিস নাকি? ব্যাকগ্রাউন্ড মিউজিক চাইলে আমি গান ধরছি। আরিশা, তোর জামাই তো একেবারে গুন্ডা, বাইপ নিয়ে হাজির হয়েছে। তুবা তো থামতেই পারছে না, হাসতে হাসতে বলল, হাই হাই, এই ছেলে যদি সিনেমায় থাকতো তাহলে নাম হতো রোমান্টিক গুন্ডা। তাহমিদের এমন কাণ্ডে আর সবার হাসি মজাতে আরিশা লজ্জা পেয়ে যায় অনেক। আরিশা হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমাকে টানাটানি করো না তো, সবার সামনে লজ্জা লাগছে আমার। তাহমিদ আরিশার দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে গম্ভীর মুখে উত্তর দিল, তুই আমার বউ, তুই আমার রুলস মানবি না? যা বললাম তাই শুনবি। বাপ, তোদের বাপ ছেলের এত কিসের রুলস? আমাকে একটু বোঝা, নাকি তুই তোর বাপের কার্বন কপি হয়েছিস? নিলয়ের কথায় তাহমিদ বুঝতে পারে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তাই তাহমিদ লজ্জা পেয়ে আরিশাকে কোলে তুলে নিয়ে দ্রুত হাঁটা ধরল। কিন্তু পেছন থেকে সবার হাসির শব্দে পুরো রিসর্ট আলোকিত হয়ে গেল। গালি পেছন থেকে তাহমিদকে চিল্লিয়ে বলল, যাই করিস না কেন, কালকে সকালে উঠিস, সকালে ট্রেন ধরতে হবে। আর কালকে কিন্তু আমি ডাকতে যাব। ঘুমের ঘরে ভুলেও চাইনিজ গালি দিস না, না হলে আমি কিন্তু আফ্রিকান ভাষায় গালি শুরু করে দেব। নিলয় জিসানের কাঁধে হাত রেখে হাসছে। তুবা, অনি, নীলা, নাদিবা, রিহানা সবাই তাহমিদ আর গালিবের কথা শুনে হাসছে। নিলয় বলল, যেমন বাপ তেমন ছেলে, কেউ কারোর থেকে কম না। রাত তখন গভীর, সবাই রিসর্টে ঘুমে কাহিল, কিন্তু নাদিবা আর ইয়ানের চোখে ঘুম নেই। দুজন লুকিয়ে রিসর্টের পেছনে চলে গেল পাহাড়ি ঠান্ডা হাওয়ায় একটু চুপচাপ প্রেম করার জন্য। ইয়েন আস্তে করে নাদিবার হাত ধরল। নাদিবা মিষ্টি হাসি দিয়ে বলল, তোমার সাথে এমন করে থাকলেই মনে হয় পুরো দুনিয়া থেমে গেছে। ইয়েন নাদিবার দিকে তাকিয়ে ধীরে ধীরে উত্তর দিল, তুমি থাকলে আমি সম্পূর্ণ। দুজন একে অপরের চোখে তাকিয়ে থাকতেই হঠাৎ পায়ের শব্দ ভেসে আসলো। আতঙ্কে ইয়েন দ্রুত নাদিবাকে ঠেলে দূরে সরিয়ে দিল, আর নাদিবা সরাসরি গিয়ে কাদার মধ্যে পড়ল। মাথা থেকে পা পর্যন্ত কাদা মাখামাখি হয়ে দাঁড়াতেই নাদিবা একদম ভূতের মতো লাগতে শুরু করলো। চুলগুলো এলোমেলো, মুখে কাদা, চোখে অদ্ভুত ঝলক। পায়ের শব্দ ছিল। জিসান, গালিব আর নিলয় তিনজন পাহাড়ে গেছিল অ্যাডভেঞ্চার করতে, আর ফেরার পথে এই দৃশ্য দেখে জমে গেল সবাই। তিনজন একসাথে চিৎকার দিয়ে উঠল। আল্লাহ আকবার, ভূত! তারপর ভয়ে ভয়ে গালিব দোয়া পড়তে শুরু করলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবাইস। তিনজনই ওপরে দৌড় দিচ্ছিল। নাদিবা তখন দাঁড়িয়ে চিৎকার করে বলল, ভূত নাই, আমি নাদিবা, ভিতর ডিমরা। গালিব শুনতে পায় নাদিবার ভয়েস, তাই বুক চেপে বলল, হায় হায় মামুনি, তুই আমার মনে হচ্ছিল কবর থেকে উঠে আসছে কেউ। তুই এত রাতে এখানে কেন? নাদিবা চুপ করে দাঁড়িয়ে আছে। তখন ইয়েন অন্ধকার থেকে বেরিয়ে আসে। জিসান মুস্কি হাসি দিয়ে বলে, আজ আমার হার্ট যদি থেমে যেত, তুই দায়ী থাকতি। নিলয়ের নাদিবাকে ইয়েনের সাথে একা দেখে অনেক রাগ ওঠে, তাই গম্ভীর মুখে বলল, এই বুড়া বয়সে ভূতের ধাক্কা খাওয়ার জন্য আমি আসিনি। আর এইসব কি চলে রাতের অন্ধকারে? প্রেম চলো শ্বশুর আঙ্কেল।
আর এই ছেলে সেই সকাল থেকে উল্টোপাল্টা বলে আমার মাথা খাচ্ছে। ইয়েন, এটা ঠিক কাজ নয়। যখন আমরা সবটা মেনে নিয়েছি তাহলে এই লুকোচুরি আর ইয়েন তখন চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে ভেতরে ভেতরে লজ্জায় মরছে, কিছু বলতে পারছে না। তাই জিসান বলল, কাউকে আর কিছু বলতে হবে না, নিজ নিজ রুমে যাও। নাদিবা ইয়েন আগে চলে গেল, আর গালিব, জিসান, নিলয় তিনজনই দাঁড়িয়ে একটা হাসি দিয়ে ঘুমাতে চলে গেল। পরের দিন সকাল, সবাই রেডি, গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সময় নেই একদমই, কিন্তু তাহমিদ এখনও বিছানায় পড়েই আছে, যেন শত যুদ্ধে করেও ক্লান্ত সৈনিক। গালিবের ধৈর্যের সীমা শেষ, তাই গালিব তাহমিদের রুমে ঢুকে গেল। প্রথমে একটু আস্তে ডাকলো, কেন? তেজ, ওহে রোমাঞ্চ, ওঠো বাবা, দেরি হয়ে যাবে। কিন্তু কোনো সাড়া নেই। তখন গালিব হাত কোমরে দিয়ে আফ্রিকান স্টাইলে হঠাৎ গালি ছুড়ে দিল, গাধার বাচ্চা, তুই ঘুম থেকে ওঠ তারা। গালিবের চিৎকার শুনে সবাই বাইরে থেকে ভেতরে আসলো। আর এই গালি শুনে নীলা হকচকিয়ে বলল, আরে এ কোন ভাষা? মনে হচ্ছে জঙ্গল থেকে কোনো ট্রাইব চলে এসেছে। এইটা গালি না, মনে হচ্ছে আফ্রিকান র্যাপ সং। অনি মজা করে বলে উঠল, ভাই তো কগো থেকে কি ফ্রেন্ডশিপ করে আসছে। তুবা অবাক হয়ে চোখ বড় করে বলল, গালিব, তুমি আবার কবে আফ্রিকান ভাষা শিখলা? তাড়াতাড়ি। জাপানে আমরা এক আফ্রিকান ফ্রেন্ড ছিল, তার থেকে শিখলাম। তাহমিদের অবস্থা খারাপ হয়ে গেল। এদের চিল্লানিতে হঠাৎই ঘুমের ঘোরে বিছানা থেকে উঠে বসলো তাহমিদ। চোখ কসলাতে কসলাতে বলল, কে আমাকে কালো জাদু করলো? তাহমিদের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। গালিব গম্ভীর ভঙ্গিতে বলল, এই যে গালি শক থেরাপি খেয়ে এখন ঠিকঠাক উঠেছে আমার নবাবজাদা। তাহমিদ পাপার কাছে গালি শুনে ঠোঁট ফুলিয়ে বলল, পাপা, বাংলা বা ইংরেজিতে গালি দিলেও উঠতাম, কিন্তু আফ্রিকান গালি দেওয়ার কি দরকার ছিল? গালিব মুচকি এসে কাঁধে চাপড় দিয়ে বলল, না বাবা, এটা আমার স্পেশাল অ্যালার্ম ক্লক, গালি না। কালকার টয় ট্রেন যেন ছোট্ট একটা খেলনার মতন, লাল রঙের বগি, জানালা দিয়ে পাহাড়ি হাওয়া ঢুকছে। তাহমিদ ব্যাগ হাতে ঝাড়ি মেরে উঠতে গিয়ে মাথায় ধাক্কা খেলো। এই ট্রেনটা কে বানাইছে রে এত ছোট? তাহমিদের এমন কথা শুনে গালিব হেসে বলল, এই জন্যই তো নাম টয় ট্রেন, তোর মতো জিরাফ ওঠার জন্য না। গালিবের কথায় সাথে সাথেই সবাই হেসে উঠল। রিহানা, আরিশা আর নাদিবা জানালা সিট নিয়ে ঝগড়া শুরু করলো। আরিশা বলে, আমি বসবো জানালায়, আমি পাহাড় দেখতে চাই। না, আমার সিট জানালার আগে থেকে বুক করা। নীলা আবার ঝাড়ি দিল তিনজনকেই। আগে ওঠো, তারপর জানলা দখল করো। অবশেষে গালিব এসে বলল, এই বগি পুরোটা রিজার্ভ করে নিয়েছি, যার যেখানে মন চায় বসতে পারো। সবাই মহা খুশি। তাহমিদ পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে ভিডিও বানাচ্ছে। এইটা ইনস্টাগ্রামে আপলোড দিলে লাখ ভিউ আসবে। ট্রেন ছাড়লো ধীরে ধীরে পাহাড়ি রাস্তা ধরে। এক ভ্রাম্যমাণ বিক্রেতা এলো চা বিস্কুট নিয়ে। গালিব বলে, পাহাড়ি হাওয়ার সাথে চা, একেবারে কবি। তাহমিদ চোখ টিপ মেরে গালিবকে বলল, পাপা, কবিতা না, আম্মুর বকুনি খাওয়ার আগে শেষবার চা, এটা মনে করো। কি বললি? তাহমিদ থতমত খেয়ে বলল, না না, বলেছিলাম চা খেলে হজম ভালো হয়। হঠাৎ একটা টানেলে ঢুকলো ট্রেন। চারপাশ অন্ধকার। অন্ধকারের মধ্যে নিলয় চিল্লিয়ে উঠল, এই কে আমার গালে চুমু দিল? অন্ধকার কাটতেই দেখা গেল নিলয়ের পাশে ইয়েন দাঁড়িয়ে। ইয়েনের আর বুঝতে বাকি রইল না চুমু নাদিবার গালে না গিয়ে নিলয়ের গালে পড়েছে। সবাই হেসে মরছে। নীলা বলল, আহারে, তোমার তো লাকি নাইট হয়ে গেল। এই কাজটা কে করলো? আমাকে সত্যি করে বল। তাহমিদ পেট ধরে হাসতে হাসতে বলল, আমি জানি এটা কে করেছে। শালা বেন্ডেন বোকা, কিছু বলিস না, তাহলে প্র্যাকটিস থাকবে না।
আঙ্কেল আমি কিছু বলবো না, কিন্তু ভিডিওটা সেভ করে রাখলাম।